এক সপ্তাহে সীমান্ত এলাকায় সংক্রমণ দ্বিগুণ, কঠোর বিধিনিষেধ বাড়ল ৬ জুন পর্যন্ত। আরও ২ সপ্তাহ বন্ধ থাকবে বাংলাদেশ ভারত বর্ডার। ক্লাসে যাওয়ার দাবিতে রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। ১৩ জুনের পর স্কুল কলেজ খুলে দেওয়ার চেষ্টা করছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। দফায় দফায় ভূমিকম্পের জেরে সিলেটে হেলে পড়েছে ৬তলা ভবন। ভোরে আবারও মৃদু ভূকম্পন, বড় দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতির পরামর্শ। বেগম জিয়ার জ্বর নিয়ন্ত্রণে উন্নত চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গত এক সপ্তাহে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় দ্বিগুণ। ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মাঝে। এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের পর এবার সীমান্তের আরও ৭ জেলায় লকডাউনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এদিকে ৬ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চলতি মাসের শুরুতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি স্বস্তি দেওয়ার আগেই মাসের শেষে সারা দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনা শনাক্তের হার। হবিগঞ্জ, রাঙ্গামাটি, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের হার। সেই সঙ্গে নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর সহ সীমান্তবর্তী জেলাগুলোতে চলতি সপ্তাহে আক্রান্তের হার বেড়েছে প্রায় দ্বিগুণ। এই জেলাগুলোতে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের হারও বাড়ছে প্রতিদিনই। এই অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। ভারতীয় ভ্যারিয়েন্টের যে খুলনা শনাক্ত হয়েছে, এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিবেশী দেশ যাতে ওই দেশের কোনো মানুষ আমার বাংলাদেশে, ছোট্ট বাংলাদেশে ঢুকতে না পারে, তার জন্য সরকারকে খুব কড়াভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। উচিত হচ্ছে বর্ডারে সিল করে দেওয়া, যাতে ইন্ডিয়ার বর্ডার থেকে ওই পাশ থেকে এপাশে কেউ না আসে, আর আমাদের এপাশ থেকে ওই পাশে কেউ না যায়। ভারত ফেরত লোকজন প্রবেশ করছে, তাতে এই সীমান্ত অঞ্চলের উত্তরের এই জনপদটি বেশ ঝুঁকির মুখে আছে। দিনাজপুর পরিস্থিতি করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নওগাঁ জেলাতেও আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুবরণের সংখ্যা অনেক বেড়ে গেছে। নাটোরের করোনার 2 দিনের স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করলে আমরা দেখছি যেখানে 40% সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে। নাটোরের শহর সহ 7টি থানায় ব্যাপকভাবে আমরা প্রচারণা চালাচ্ছি। পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে এখনই সামাজিক সংক্রমণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ইন্ডিয়া থেকে যারা আসছিলেন সাতক্ষীরায়, তাদেরকে স্টেশন কোয়ারেন্টাইন রাখা হয়েছিল এবং তাদের থেকে 337 জনের ভিতর থেকে 17 জনকে আমরা পজিটিভ পাই এবং তাদেরকে আমরা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিনা এটা বোঝার জন্য IDCR তাদের স্যাম্পল পাঠানো হয়েছে। নওগাঁতেও সংক্রমণ বেড়েছে এবং গত এক সপ্তাহের যদি আমরা দেখি যে আমরা প্রায় 355টি নমুনা পাঠিয়েছিলাম, এর মধ্যে থেকে 91টিতে পজিটিভ হয়েছে, প্রায় 25%-এর হার, সংক্রমণের হার। এবং গত এক সপ্তাহের মধ্যে 4 জন মৃত্যুবরণও করেছেন। দিনাজপুর জেলায় মে মাসে আমাদের 18 জনের মৃত্যু হয়েছে এবং আমাদের একজন চিকিৎসকও মারা গিয়েছে। সেই চিন্তায় আমি মনে করি যে আসলে আমাদের সংক্রমণের হার এবং মৃত্যু হারও অনেক বেড়েছে। সচেতনতার অভাবে ভ্যাকসিন না নেওয়া, সামাজিক দূরত্ব না মানা, সঠিকভাবে মাস্ক ব্যবহার না করার কারণে দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের হার। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এদিকে সংক্রমণের ঝুঁকিতে থাকা সীমান্তবর্তী 7 জেলায় লকডাউনের সুপারিশের বিষয়ে বৈঠকে চূড়ান্ত হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। দুপুরে সাংবাদিকদের তিনি জানান, ফাইজারের টিকা সংরক্ষণের প্রস্তুতি শেষ হলেও এখনও চূড়ান্ত হয়নি কাদের ওপর প্রয়োগ করা হবে। সীমান্ত এলাকার জেলাগুলোতে আপনারা জানেন যে আসলে সংক্রমণ বেড়েছে, বিশেষত রাজশাহীতে, রংপুরেও কিছু জায়গায়, চাঁপাইনবাবগঞ্জ তো ছিলই, সাতক্ষীরা। আমরা সার্বিক পরিস্থিতিটা জানব, জেনে আমাদের যারা পরামর্শ কমিটি আছে তাদের সাথে কথা বলে আমাদের প্রস্তাবনাটা ক্যাবিনেটে পাঠিয়ে দেব। লকডাউন করার কথা হলে পরে সাধারণত ক্যাবিনেট থেকে এটা জানানো হয়। যতদূর জানি যে আজকে রাত্রে ফাইজার টিকা আসবে এবং সেই লক্ষ্যে আমাদের যেগুলো কাজ করার দরকার সেগুলো আমরা করে রাখছি। প্রয়োগের ক্ষেত্রে কাদেরকে অগ্রাধিকার দেব সেই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নওগাঁয় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 4টি উপজেলার সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। সবশেষ খবর জানাতে মান্দা উপজেলায় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি,
ধন্যবাদ সোহার। রাজশাহী এবং চাপায়ের অত্যন্ত নিকটবর্তী জেলা কিন্তু এই নওগাঁ, এবং নওগাঁর আরেকটি বিশেষ কারণে গুরুত্ব দেওয়া হচ্ছে এই জেলায় কিন্তু 175 কিলোমিটারের অধিক কিন্তু সীমান্তবর্তী 4টি উপজেলা রয়েছে। এই উপজেলাগুলো দিয়ে কিন্তু যে সংখ্যাটা এখন অনুভব করা হচ্ছে যে এই সামনে কুরবানিকে ঘিরে কিন্তু গরু চোরাচালান অনেকটা বেড়ে যায়। এসব কারণে কিন্তু গত এক সপ্তাহের সার্বিক যে এখানকার করোনা সংক্রমণের হার অত্যন্ত বেড়েছে। গত 23-এর পর থেকেই কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ছিল করোনা রোগীর সংখ্যা। সবশেষ যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, 27 তারিখে একটা রেজাল্ট এসেছিল, 45 জন এখানে পরীক্ষা করা হয়েছে। এই 45-এর মধ্যে কিন্তু 23 জন করোনা আক্রান্ত এখানে শনাক্ত হয়েছে। তো এইভাবে কিন্তু আক্রান্তের হার গত এক সপ্তাহে 394 জনের মধ্যে কিন্তু 97-এর মধ্যে 93 জনকে কিন্তু আক্রান্ত ঘোষণা করা হয়েছে। তবে এই আক্রান্ত কিন্তু একদিকে যেমন উদ্বেগ এবং সংখ্যা এখানে লক্ষ্য করা যাচ্ছে, অন্যদিকে কিন্তু রাজশাহী এবং পাশাপাশি চাপায়ের নিকটবর্তী হওয়ার কারণে এই সংযোগ সড়কগুলো দিয়ে কিন্তু প্রতিনিয়ত মানুষের একটা যাতায়াতের সুযোগ, এবং আপনি জানেন এখন ভর মৌসুম চলছে আমের, এই আম কেনা বেচার সাথে কিন্তু সংযুক্ত রয়েছে অসংখ্য ব্যাপারী এবং সাধারণ মানুষ। এসব কারণে কিন্তু এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসাবে দেখানো হয়েছে নওগাঁ জেলাকে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে দুপুরে কথা বলেছি, তারা বলছেন যে এরকম একটি উদ্বেগজনক পরিস্থিতিতে তারা পরবর্তী সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছেন, এবং এই সিদ্ধান্ত এলে তারা জানাতে পারবেন এই জেলায় পরবর্তী কোন ধাপে কিভাবে এখানকার করোনা সংক্রমণের বিষয়টি তারা নেবেন। আরেকটি বিষয় হলো জেলা থেকে কিন্তু এখন পর্যন্ত যে মোট মৃত্যুর হার গত সার্বিক চিত্র অনুযায়ী বলা হচ্ছে যে এখানে 1900 মোট মারা গিয়েছে 40 জন, এবং গত এক সপ্তাহে মারা গিয়েছে এখানে 4 জন, এবং সব মিলে এই মৃত্যুর হার কিন্তু বিগত দিনের চেয়ে এই আকস্মিক এক সপ্তাহের যে রেকর্ড তা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক বলা হচ্ছে। তো সব মিলে এখন যেটি দাঁড়িয়েছে যে এই ভারতীয় যে ভ্যারিয়েন্ট, এটা কিন্তু শঙ্কা এবং আতঙ্ক, এবং রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের পরবর্তী যে এই স্টেপ হিসাবে এই নওগাঁকে চিহ্নিত করা হচ্ছে। তো সোয়া, এই ছিল নওগাঁর করোনার পরিস্থিতির খবর আমার কাছে। নওগাঁর মান্দা উপজেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। আবারও বাড়ল বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধের সময়সীমা। দুপুরের সময় সংবাদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আগামী 14 জুন পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে চলাচলে নিষেধাজ্ঞা বজায় থাকবে। এ সময়ের মধ্যে জরুরি পণ্য পরিবহন অব্যাহত থাকবে বলেও জানান পররাষ্ট্র সচিব। যে আমরা কোয়ারেন্টাইন করছি বা করছি, এখানে কিন্তু মৃত্যুর সংখ্যা নাই কালকে পর্যন্ত। আমরা সব ফ্রন্টে চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা এটা একটা জটিল একটা সিচুয়েশন, আপনারা সবাই জানেন। কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে যদি আমরা করতে পারি, তখন হয়তো এই কনক্লুশনগুলো করা যাবে। আগামী 13 জুন থেকে স্কুল কলেজ খুলে দিতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে তিনি জানান, বিশ্ববিদ্যালয় খুলবে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছেন শিক্ষকরাও। করোনা সংক্রমণের কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় খোলার ঘোষণা এলেও শেষ পর্যন্ত চালু হয়নি। সবশেষ 13 জুন স্কুল কলেজ খোলার ঘোষণা দিলেও শিক্ষামন্ত্রী বলছেন, সংক্রমণের হার 5% নিচে না নামলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় হল ও ক্যাম্পাস খুলে দিয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা গ্রহণের দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। তাদের দাবির সঙ্গে সংহতি জানান শিক্ষকরাও। আগামী 1 জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে না দিলে মঙ্গলবার কফিন নিয়ে মিছিল করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। দীর্ঘ 1 বছর আমরা অনেক পিছিয়ে গেছি, আমরা সেখান থেকে ওভারকাম করতে চাই। আপনারা এই শিক্ষার্থীর জীবন নিয়ে খেলবেন না। আমরা আগামীর ভবিষ্যৎ, আমাদের জীবন হতাশায় গ্রস্ত হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান না খোলার জন্য সরকার যেভাবে কঠোর, বাংলাদেশের অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে যেখান থেকে এই করোনা ভাইরাস ছড়াতে পারে, সেই সমস্ত জায়গায় কি সরকার সেইভাবে কঠোর কিনা? একই দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। 1 জুনের মধ্যে কলেজ না খুললে মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথ অবরোধের ঘোষণা দেন তারা। আপনি যদি আমাদের এই হল ক্যাম্পাস খুলে না দেন, আমরা 7 কলেজের শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামবো। হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সচল করুন,
নয়তো আমরা রাজপথ অচল করে শিক্ষা প্রতিষ্ঠান সচল করতে আপনাদেরকে বাধ্য করা হবে। এদিকে 13 জন স্কুল কলেজ খোলার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলছেন টিকাদানের পরই খুলবে বিশ্ববিদ্যালয়। 13 জুন আমরা চেষ্টা করব আমাদের বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে, আবাসিক শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে এসে তারপরে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে পুরোপুরি খুলে দেবার সেই সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য খাতের মতো বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরাও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে দফায় দফায় ভূমিকম্পে একটি 6 তলা ভবন হেলে পড়েছে। শনিবার সকাল থেকে রোববার ভোর 4:30 পর্যন্ত 8 বার কেঁপে উঠে সিলেট। এতে আতঙ্ক বেড়েছে জনমনে। দুর্ঘটনা এড়াতে হেলে পড়া ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে বড় ধরনের দুর্ঘটনার আগেই প্রস্তুতির পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ক্যামেরায় ছিলেন দিগিন সিংহ। শনিবার সকালে 1 ঘন্টার মধ্যে 4 বার ভূমিকম্প অনুভূত হয়। পরে দুপুরে আরও 3 বার এবং রোববার ভোর 4:35 আরেকবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এটা জেলা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ভূমিকম্পের মাঝে শনিবার দুপুরের দিকে নগরীর পনিটোলায় 8 মঞ্জিল নামে একটি 6 তলা ভবন হেলে পড়ে। ফ্যামিলির বাচ্চা কাচ্চা ফ্যামিলির মহিলা যারা আছেন ওরা ভয় পাইছে, খুব বেশি ভয় পাইছে। তড়িৎ গতিতে ওদেরকে মানে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বিল্ডিংটা পুকুরের মধ্যে হয়েছে, এখন কতটুকু মানসম্মত হয়েছে এটা তো বোঝা যান। বিল্ডিং হেলেছে, আমরা যেহেতু প্রকৌশলীদের মাধ্যমে এটা পরীক্ষা করার জন্য আমরা দিয়েছি। ওর জমিনে এসে ওনারা দেখবেন, এরপরে আমরা ব্যবস্থা নেব। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এই ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাছাড়া নগরীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শুরু করার কথা জানান তিনি। এই ভবনের জন্য আমরা থার্ড পার্টির অপিনিয়ন নিয়ে আমাদের যা করণীয় আইন অনুযায়ী সেই ব্যবস্থায় আমরা যাব। আমরা ঝুঁকিপূর্ণ ভবনে আমরা চেষ্টা নেব এইসব যাতে কোনো লোকজন আপাতত 10 দিনের মধ্যে না থাকে। ডিজাস্টার যদি কোনো ধরনের ক্লিনিক হসপিটাল থাকে না, তখন আমাদের কিছু সাবধানতার যতটুকু দরকার আছে সব ধরনের লজিস্টিক সাপোর্টে আমরা আগাম প্রস্তুতি নিয়ে রাখতেছি। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন ছোট ছোট ভূমিকম্প অশনি সংকেত হলেও অনেক সময় বড় ভূমিকম্পের ঝুঁকি এতে কেটে যায়। ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প হয়ে যাওয়া কিন্তু একদিক থেকে ভালো, সেটা হচ্ছে যে বড় ভূমিকম্পটার এনার্জি রিলিজড হয়ে যাচ্ছে আগে। সুতরাং বড় ভূমিকম্পটা অত বড় হয়ে নাও আসতে পারে আমাদের যদি ভাগ্যে থাকে। সিটি কর্পোরেশন বা যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে দুটো ব্যাপারেই খেয়াল রাখতে হবে, যে বিল্ডিং ভূমিকম্প সহনীয় করে তৈরি করা হচ্ছে কিনা, স্ট্রাকচারাল ডিজাইন ঠিক আছে কিনা সেটা ঠিকভাবে চেক করতে হবে, এবং সঠিক জায়গা ছেড়ে দিয়ে করা হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। শনিবার সকাল 10:36 থেকে রোববার ভোর 4:35 পর্যন্ত 8 দফা ভূমিকম্প হয়েছে সিলেটে, যার সর্বোচ্চ রিক্টার স্কেল ছিল 4.1। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেটের ডাউকি ফল্ট থেকেই 24 ঘন্টার কম সময়ে 8টি মৃদু ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। 300 কিলোমিটার দীর্ঘ এ ফল্ট এখন পলি মাটিতে ঢাকা থাকলেও বারবার ভূকম্পের কারণে মাটি সরে গিয়ে শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা রয়েছে। এমন দুর্যোগে ক্ষতির মাত্রা সিলেট ছাড়িয়ে স্পর্শ করবে রাজধানীকেও। সিলেটে দফায় দফায় ভূমিকম্প জন্ম দিয়েছে নতুন উদ্বেগের। বড় ধরনের ভূমিকম্পের আগে এ ধরনের প্রি-শক দেখা যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা উৎপত্তিস্থল সিলেট হলেও বড় মাত্রার ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকাও। ছোট ছোট বেশ কিছু আর্থকোয়েকের পরে কিন্তু হঠাৎ একটা বড় আর্থকোয়েকও হতে পারে। বড় হলে কিন্তু এটা শুধু সিলেটে সীমাবদ্ধ থাকবে না, বড় হলে সেটা কিন্তু ঢাকায়ও চলে আসবে। গভর্নমেন্ট কিন্তু মানে 3টা লেভেলে একটা পরিকল্পনা থাকতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আর্থ অবজারভেটরি সেন্টার বলছে ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। এই কারণে দেশের 2 দিকেই ভূগর্ভে জোরালো ভূমিকম্পের শক্তি জমা রয়েছে। জমে থাকা এই শক্তিতে 8 মাত্রা পর্যন্ত শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা রয়েছে। আমাদের বাংলাদেশে এখন সবচাইতে যে বিপজ্জনক 2টা উৎস রয়েছে, একটা হচ্ছে ডাউকি ফল্ট আর একটা হচ্ছে পূবে চিটাগাং সাবডাকশন জোন। এই অঞ্চল দুটাতে যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে সেখানে 8 মাত্রার অধিক ভূমিকম্প
সংগঠিত হওয়ার মতো শক্তি সেখানে রয়েছে। সংস্থাটির দাবি, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের জোনতা এলাকার ডাউকি ফল্ট পূর্ব পশ্চিমে প্রায় 300 কিলোমিটার বিস্তৃত, যেটি দেশের অভ্যন্তরেই পলিমাটি দিয়ে ঢাকা। যে কোনো সময়ে বড় ধরনের একটা ভূমিকম্প সংঘটিত হতে পারে। এমন অবস্থায় সরকারকে জরুরি প্রস্তুতি নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এটাই আমাদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে আছে। সকালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সরকার সচেতনভাবে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে যাচ্ছে। 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এ সময় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অল্প সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন নেতারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে সেই উদার গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়ে আবারও একদলীয় শাসন ব্যবস্থা ছদ্মবেশে প্রতিষ্ঠা করবার কাজ শুরু করেছে। বেগম জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। তারা অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা করছেন, তাদের সুচিকিৎসার কারণে তার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে এবং তারা আশাবাদী হয়ে উঠেছেন যে এই জ্বর হয়তোবা আর আসবে না, কারণ তারা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ল রিপোর্টার্স ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা 2টি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ল রিপোর্টার্স ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন থেকে দ্রুত মামলা প্রত্যাহার করার দাবি জানান ফোরামের নেতারা, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিক আফজাল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দাবি করে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি। নোয়াখালী জেলা আদালতের নাজির আলমগীর দম্পতির দুর্নীতি নিয়ে খবর প্রচার করার সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মনোয়ার হোসেন এবং জ্যেষ্ঠ প্রতিবেদন আফজাল হোসেনের বিরুদ্ধে মামলা 2টি করেন আলমগীর। এরই মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে, আর মানহানির মামলায় সমন জারি করা হয়েছে। যদি এই মামলাটি অবিলম্বে প্রত্যাহার না করা হয় তাহলে ল রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং যেই নাজির এই মামলাটি করেছে তার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব। আমরা আফজালের সঙ্গে আছি। আফজালের যে 2টি মামলা হয়েছে সেই 2টি মামলা আমরা নিঃশর্ত আমরা প্রত্যাহার চাই। প্রয়োজন যদি পড়ে আমরা সবাই নোয়াখালী কোর্টে যাব, প্রয়োজনে ওই নাজিরের অফিসে আমরা ঘেরাও করব। আফজালের এই মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বাংলাদেশে ব্যবসা করা বিদেশি টেক জায়ান্টদের কাছ থেকে ভ্যাট আদায়ের জট অবশেষে খুলল। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধনের মাধ্যমে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর বা বিন নিয়েছে গুগল ও অ্যামাজন। হরিপদ সাহার রিপোর্ট। দেশের বাজারে বাড়ছে ফেসবুক ও অনলাইন ভিত্তিক ব্যবসার প্রসার, আর এসব ব্যবসার প্রচারণায় ব্যবহার করতে হয় বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের অর্থ বিভিন্ন ব্যাংকের আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হয়। এভাবে বিপুল পরিমাণ অর্থ বিদেশি প্রতিষ্ঠানগুলো আয় করলেও সরকারকে কোনো রকম ভ্যাট দিচ্ছিল না। এমনকি হাইকোর্টেরও তাদের প্রতি নির্দেশনা ছিল কর পরিশোধের। এবার বিশ্বখ্যাত অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন ও টেক জায়ান্ট গুগল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর বা বিআইএন সংগ্রহ করেছে। এতে বাংলাদেশ থেকে তাদের আয়ের 15% জমা দিতে হবে এনবিআরে। বছর শেষে দাখিল করতে হবে আয়ের হিসাবও। এটা হলো একটা 23 তারিখ, একটা 25 তারিখ। যারা দেশের বাইরে থেকে রেজিস্ট্রেশন নেবে তাদের জন্য আমাদের পলিসিগত ফর্ম যেটা ছিল সেই ফর্মটার মধ্যে একটু প্রবলেম ছিল, সেটা যখন ঠিকঠাক হয়ে গেছে তখন আমরা এটাকে কাজ করতে পারছি। ভ্যাট কর্তৃপক্ষ এখন ব্যবস্থা নিতে পারবে, কোনো সমস্যা নেই। সকলকে রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসা করতে হবে। গুগল ও অ্যামাজনের বাংলাদেশ ভ্যাট সিস্টেমে যুক্ত হওয়ার ঘটনায় ফেসবুক সহ এ ধরনের অন্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব আদায় সহজ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গুগল এবং অ্যামাজন এনবিআর থেকে বিজনেস
সার্টিফিকেশন নাম্বার নিয়েছে, এটি একটি ভালো খবর এবং এটি অন্যান্য যে সমস্ত বড় কোম্পানি, বিশেষ করে ফেসবুক, নেটফ্লিক্সের মতো কোম্পানি যারা বাংলাদেশ থেকে অনেক ব্যবসা করছে এবং অন্যান্য আরও অনেক কোম্পানি আছে যারা ব্যবসা করছে কিন্তু বিআইএন নাম্বার নিচ্ছে না, তাদের জন্য একটি উদাহরণ সৃষ্টি করলো। এই একটা বিপুল অঙ্কের যে রাজস্ব এবং বিশেষ করে যে ট্রান্সপারেন্সি, যে সমস্ত ইন্টারন্যাশনাল কোম্পানি বাংলাদেশ থেকে ব্যবসা করে নিয়ে যাচ্ছে, তারা যে ট্রান্সপারেন্সির মধ্যে, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে না, সেটির মধ্যে নিয়ে আসার জন্য আসলে এখনই এনবিআরকে উদ্যোগ নিতে হবে। প্রযুক্তির সুবিধা সম্প্রসারণের সাথে সাথে দেশের বাজারে বিদেশি টেক জায়ান্টদের ব্যবসাও বাড়তে থাকবে। তাই পর্যবেক্ষকরা সেসব প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এক সপ্তাহে সীমান্ত এলাকায় সংক্রমণ দ্বিগুণ, কঠোর বিধিনিষেধ বাড়ল 6 জুন পর্যন্ত। আরও 2 সপ্তাহ বন্ধ থাকবে বাংলাদেশ ভারত বর্ডার। ক্লাসে যাওয়ার দাবিতে রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। 13 জুনের পর স্কুল কলেজ খুলে দেওয়ার চেষ্টা করছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। এবং দফায় দফায় ভূমিকম্পের জেরে সিলেট হেলে পড়েছে 6তলা ভবন, ভোরে আবারও মৃদু ভূকম্পন। বড় দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতির পরামর্শ। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।